প্রিয় দর্শক, হ্যাপি নিউ ইয়ার। সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছে আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি নেতা শেখ রবিউল আলম এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং হ্যাপি নিউ ইয়ার। দর্শক, আজ আমরা আলোচনা করব সমসাময়িক নানা বিষয় নিয়ে। আলোচনাটা শুরু করতে চাই রবি ভাইকে দিয়ে। রবি ভাই, 2024 শেষ করে আমরা 2025-এ পদার্পণ করলাম। তো নতুন বছরে আপনার কি প্রত্যাশা, কেমন বাংলাদেশ চান, এই সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ প্রিয় সহ আলোচক এবং এই মুহূর্তে যারা বাংলা ভিশনের সাথে যুক্ত আছেন সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। 2025 শুরু হলো মাত্র, তো 25-এ তো আমাদের বেশ প্রত্যাশা রয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে কিছু প্রয়োজনীয় সংস্কার হবে যেটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সহায়ক, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সহায়ক এবং জনগণের অবাধ ভোটের ভিত্তিতে একটা জনগণ কর্তৃক নির্বাচিত সরকার। সেটাই হচ্ছে 2025-এ জনগণের প্রত্যাশা। অর্থাৎ 17 বছর পর জনগণ উৎসব মুখর পরিবেশে ভোট দিয়ে স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে তার প্রতিনিধি নির্বাচিত করতে চায় এবং একটি জনগণের কাছে দায়বদ্ধ পার্লামেন্ট এবং সরকার চায়। সেটাই সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে 2025-এ। একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, নিশ্চয়ই তারা সেই লক্ষ্যে কাজ করছে। জাতীয় ঐক্যবদ্ধও আছে, ভিন্ন মত আছে, সেটা থাকবে, ভিন্ন প্রক্রিয়া চাইবে। কিন্তু একটা ফ্যাসিবাদী সরকারের পতনের পর জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠিত করবার জন্য রাজনৈতিক দল, ছাত্র, জনতা এবং রাষ্ট্রীয় কর্মচারী, কর্মকর্তা, যারাই আমরা এ দেশবাসী আছি না কেন, সবাই তো ওই জায়গায় ঐক্যবদ্ধ। ওখানে তো আর কোনো আপনার দ্বিমত নাই, ওখানে তো আর কোনো অনৈক্য নাই। হ্যাঁ, কি প্রক্রিয়ায় নতুন বাংলাদেশকে গড়া যায়, জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠিত করা যায়, রাজনীতি, সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, রাষ্ট্রের বিভাগগুলি স্বতন্ত্রভাবে ফাংশন করে, সে ব্যাপারে আমরা সবাই একমত। নিশ্চয়ই 2025-এ আমরা সেই সুসংবাদ পেতে চাই এবং সেটা প্রতিষ্ঠিত করতে চাই। একজন পলিটিশিয়ান হিসেবে সেটাই হচ্ছে প্রত্যাশা এবং সেটাই কাজেই আমরা ব্রত আছি। নিশ্চয়ই মানুষ নতুন বাংলাদেশ পাবে, তার কাঙ্ক্ষিত বাংলাদেশ পাবে। জি শরীফ ভাই, 24 কেমন গেল এবং সেটা ইতিহাসে 24 কি স্থান দখল করবে এবং 25 কেমন চান? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচককে শুভেচ্ছা এবং সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। 2024 বাংলাদেশের ইতিহাসের সবথেকে ঘটনাবহুল যতগুলো বছর তার মধ্যে 2024 একটা। দীর্ঘ 15 বছর এখানের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করেছে এবং স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যতগুলো সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে তার মধ্যে সবথেকে সবলতম সরকার ছিল গত 15 বছর। এবং এই 15 বছরে মুক্তির জন্য মানুষকে এতটা আত্মত্যাগ আর কোনো সরকারের সময় করতে হয়নি, এতটা নির্যাতনের মুখোমুখিও কখনো পড়তে হয়নি। তারপরেও অবিশ্বাস্য রকমের একটা জগদ্দল পাথরকে বাংলাদেশের মানুষ বিদায় করে দিয়েছে এবং এই বিদায়ের পেছনে একটা উদ্দেশ্য নিয়ে, এটি একেবারে ব্যক্তিগত কোনো বিরোধের জায়গা থেকে না। 15 বছরের যে শাসনটা ছিল তার বিরুদ্ধে মানুষের ক্ষোভের বড় কারণটা ছিল যে তারা রাষ্ট্র পরিচালনায় জনগণের যে রাষ্ট্রের মালিক এটাকে একেবারে অস্বীকার করেছে, জনগণকে এখান থেকে অপমানজনকভাবে বিদায় করেছে, জনগণকে রাষ্ট্র পরিচালনার কাঠামোর মধ্যে বা যে আইনসিদ্ধ যে প্রতিষ্ঠানগুলো আছে সেখান থেকে দূরে রেখেছে। এবং 15 বছরের লাগাতার সংগ্রামের মধ্য দিয়ে অনেকে বলার চেষ্টা করেন যে একটা স্বল্প সময়ের মধ্যে একটা আকস্মিক আন্দোলনের মধ্য দিয়ে সরকারের বিদায় হয়েছে। আমি এটি মনে করি না। আমি মনে করি যে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং এই সরকারকে বিদায় করার জন্য 15 বছরের রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ, এমনকি ইন্ডিভিজুয়ালদেরও ভূমিকা ছিল। দেশ এবং দেশের বাইরে থেকে তারা ভূমিকা রেখেছে। আমি গণ অভ্যুত্থানের
শুরু হওয়ার পরে যে ছবিটি, একটা ছবি ভাইরাল হয়েছিল, একজন শিশু মায়ের কাঁধের উপরে ঘুমিয়ে পড়েছেন, মায়ের হাতে একটা পানির বোতল, তিনি হেঁটে যাচ্ছেন শহীদ মিনারের দিকে। আমি মনে করি এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনে ওই শিশুটারও ভূমিকা আছে। কিন্তু কখনো কখনো দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা ইতিহাস যাদের হাত দিয়ে রচিত হয়, ইতিহাসের নায়ক যারা, তাদেরকে আমরা অনেক সময় অস্বীকার করি তাদের ভূমিকাগুলো। কিন্তু এই যে গণ অভ্যুত্থানে যে মানুষগুলো শহীদ হয়েছেন, আপনি লক্ষ্য করে দেখবেন একেবারে প্রান্তিক অঞ্চলের মানুষ, এবং তাদের অবস্থাটা এমন, যারা শহীদ হয়েছেন তাদের কেউ কেউ স্বজনের মরদেহটা পর্যন্ত পরিবারের কাছে বা নিজের গ্রামের বাড়িতে নিয়ে যাবেন সেই সক্ষমতা তাদের ছিল না। এক, দ্বিতীয়ত হচ্ছে অনেক শহীদকে বেওয়ারিশভাবে দাফন করা হয়েছে, তার স্বজন জানে না যে তার সন্তানটির, স্বজনের লাশটি কোথায় আছে। এরকমের একটা অবস্থায় আমরা মুক্তির পথযাত্রা শুরু করেছি, কিন্তু সেই পথটা নানা রকমের চ্যালেঞ্জিং, নিশ্চয়ই সেগুলো আলোচনা করা যাবে। আমি মনে করি যে এবারের যে বছরটি আমরা বিদায় দিলাম, এই বছরের সবথেকে বড় অর্জন একটা স্বৈরতান্ত্রিক শাসনকে, ফ্যাসিবাদী শাসনকে বিদায় করা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নবযাত্রা শুরু করার সুযোগ এসেছে। এটি হচ্ছে সবথেকে বড় অর্জন। রবি, আপনার কাছে যাচ্ছি, সেটা হচ্ছে যে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি তারা মার্চ ফর ইউনিটি করেছে কেন্দ্রীয় শহীদ মিনার, এবং আগামী 15ই জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি তারা দাবি জানিয়েছেন। তো ছাত্রদের এই দাবিকে আপনি কীভাবে দেখছেন? শেষ মুহূর্তে যেভাবে তারা দাবিটা করেছে, এটাকে আমি ইতিবাচকভাবে দেখছি। শুরুটা যেভাবে করতে চেয়েছিলেন, অর্থাৎ 28 ডিসেম্বর থেকে 29 ডিসেম্বর এবং আজকে সর্বশেষ গত রাত পর্যন্ত যে প্রক্রিয়া তারা চেয়েছিলেন, যেভাবে তারা চেয়েছিলেন, সেইটা মনে হয় সব মানুষের কাছে বা জাতীয় ঐক্যমতের ক্ষেত্রে ইতিবাচক ছিল না। তবে পরিসমাপ্তিটা যেভাবে হয়েছে সেখানে আমার সম্মতি আছে। যেমন সরকারের কাছে তারা একটা ঘোষণাপত্র চেয়েছে, সরকারও ইতিমধ্যে বলেছে যে তারাও একটা ঘোষণাপত্র প্রকাশ করতে চায়, তবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে, অর্থাৎ সব রাজনৈতিক দল, সব শ্রেণী পেশার মানুষ, ছাত্র জনতা যে আকাঙ্ক্ষা ধারণ করে এই জুলাই অভ্যুত্থানটা হয়েছিল, সেই জায়গায় তার প্রেক্ষাপটটা নিশ্চয়ই আসবে, আমার যা ধারণা আর কি, এবং সেক্ষেত্রে কিছু প্রতিশ্রুতি আসবে। তো সেটা তো কাম্য, এবং তার মূল লক্ষ্য হবে গণতন্ত্র, জনগণের ক্ষমতায়ন, আমাদের রাষ্ট্র কাঠামোগত যে জরাজীর্ণিত কিছু 17 বছরে আওয়ামী লীগ সংবিধান পরিবর্তন করে সৃষ্টি করেছিল, তার থেকে শাসনতন্ত্রটাকে বের করে আনা, যেটা গণতন্ত্র, আমি আবারও বলছি, গণতন্ত্র এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করে, রাষ্ট্রে তার মালিকানা তাকে এনজয় করার সুযোগ নিশ্চিত করে, তার যে অধিকার রয়েছে, সে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সেই জায়গায় আমরা জনগণ হিসাবে আমাদের যে অধিকার, আমরাই সার্বভৌম, জনগণ শুধুমাত্র সার্বভৌম। আর সেটা যদি প্রতিষ্ঠিত করা যায়, নিশ্চয়ই একটা ঘোষণাপত্র সেই লক্ষ্য হতে পারে। আমি আবারও বলি, ওই জায়গাটাতে যে প্রেক্ষাপটে আন্দোলনটা হয়েছিল, পটভূমিতে, আর সেই পটভূমির পরিপ্রেক্ষিতে কিছু প্রতিশ্রুতি, যেটা জাতি ঐক্যবদ্ধ হবে, সেরকম একটা ঘোষণাপত্র আসতে পারে। 15 দিনের কথা যেটা বলেছেন, সেটা সম্ভব হবে বলে আমার কাছে মনে হয় না, কারণ এগুলি তো জাতীয় ঐক্যমতের ভিত্তিতে হতে হবে এবং সেই জায়গাগুলি একমত হতে হবে। তো সেই পদক্ষেপ ওরা যেটা চেয়েছেন, যে দাবি চেয়েছেন, আমি সেটাকে দ্বিমত করছি না, ঠিক আছে। কিন্তু তার আগে যদি যান, অর্থাৎ যে প্রক্রিয়া চেয়েছিল, সেই প্রক্রিয়াটা আমার কাছে মনে হয়নি যে খুব বেশি প্রাসঙ্গিকতা ছিল। বক্তৃতা আমি তাদের অনেকের শুনেছি, বক্তৃতার মধ্যে যতটা না ঘোষণাপত্রের আগে তারা যে দুটি বিষয়কে ফোকাস করেছিল, নিশ্চয়ই আপনি জানেন, একটা হলো শাসনতন্ত্র পরিবর্তন করতে হবে, নতুন করে শাসনতন্ত্র দিতে হবে। নিশ্চয়ই এটা তো বিপ্লব ছিল না যে শাসনতন্ত্র পরিবর্তন হয়ে নতুন শাসনতন্ত্র হবে। এটা ছিল একটা ফ্যাসিজমের বা ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত করেছিল একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ, ক্ষমতা মোহে শাসনতন্ত্র পরিবর্তন করেছে তাদের নিজের স্বার্থে, সেই ফ্যাসিজমের বা ফ্যাসিবাদের অবসান হয়েছে, একটা রেজিমের পরিবর্তন হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে, এটা বিপ্লব নয়। আচ্ছা, এখন এই বিপ্লব এর
যে সমস্ত সরকার পৃথিবীতে এসেছে, তিনটা বড় বিপ্লব যদি আপনি ধরেন, রাশিয়ান বিপ্লব বলেন, ফরাসি বিপ্লব বলেন, ইরানের ইসলামী বিপ্লব বলেন, সেগুলি বিপ্লব। কারণ সেখানে দেখবেন যে আপনার যেটাকে বলা হয় রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্র হয়েছে, এবং রাশিয়া তো অল্প দিনের মধ্যে দুটো বিপ্লব হয়েছে, আপনারা জানেন 1917 সালে। সেখানেও কিন্তু শাসনতন্ত্রের এক সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। ইরানও তাই হয়েছে, প্রজাতন্ত্র থেকে যেটা ছিল রাজতন্ত্র ছিল ইসলামী প্রজাতন্ত্র হয়েছে। আরব বসন্ত যেটা হয়েছে 2010 থেকে 2011, তিউনিসিয়া বলেন, মিশর বলেন, আপনি যদি বলেন যেটাকে বলা হয় লিবিয়া বলেন, তো সেখানেও কিন্তু দেখবেন যে একটা পরিবর্তন হয়েছে, রাজতন্ত্রের বাইরে চলে আসার চেষ্টা করা হয়নি, সেটা রেজিমের পরিবর্তন হয়েছে। সেখানে কিন্তু গঠনতন্ত্র বা শাসনতন্ত্রের কোনো ব্যবস্থা পরিবর্তন হয়নি। সেটাই কিন্তু পশ্চিমারা বলেনি যে এটা বিপ্লব, সেটাকে বলা হচ্ছে আরব বসন্ত বলা হয়েছে, অর্থাৎ রেজিমের পরিবর্তন। কোনো একটি গোষ্ঠী, কোনো একটা রাজনৈতিক দল যখন চরিত্র হারিয়ে তার মতো করে রাষ্ট্র পরিচালনা করে, কারো কাছে দায়বদ্ধ থাকে না জনগণের কাছে বা শাসনতন্ত্রের কাছে, তখন যেটা হয় সেটি সেই রেজিমের পরিবর্তন হয়েছে। তো এইখানে যেভাবে ছাত্ররা বিচ্ছিন্নভাবে ভাবতেই পারে, আমি তাদের ভাবনাকে ইতিবাচকভাবে দেখি। তাদের অভিজ্ঞতা কম, তাদের রাষ্ট্র ব্যবস্থাপনা যে একটা গ্লোবাল ফ্যাক্টর, সেখানে যে আপনি একেবারে বিচ্ছিন্ন হতে পারেন না, একক ভাবনাটাই প্রাধান্য না, সব মতের সব ভাবনার অ্যাকোমোডেশন প্রয়োজন রয়েছে জাতির বৃহত্তর স্বার্থে, দেশের বৃহত্তর স্বার্থে। এবং আমাদের শাসনতন্ত্র যেটা আছে, সেই শাসনতন্ত্র পরিবর্তনের জন্য তো আর কোনো দাবিও ছিল না। ছিল কি? শাসনতন্ত্র, নতুন শাসনতন্ত্র হবে, আমাদের 1 দফা দাবি হয়েছিল। তার আগে যখন ছাত্ররা আন্দোলন করেছে 9 দফা দাবি দিয়েছিল, তার কোনো কিছুতে তো এগুলি ছিল না। মানুষ ফ্যাসিবাদী শাসনের অবসান চেয়েছে, সব শ্রেণী পেশার মানুষ, সব রাজনৈতিক দল। তার পরিপ্রেক্ষিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, সেটাও কিন্তু কনস্টিটিউশনের ধারাবাহিকতা মেনে হয়েছে, সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে হয়েছে। তো সেই জায়গায় যা কিছুই করতে হবে না কেন, আমাদের গণতন্ত্র, আমাদের ধরুন শাসনতন্ত্রের যে অংশটা আওয়ামী লীগ ক্ষমতা থাকার জন্য বিশেষভাবে পরিবর্তন করেছে, এবং আপনি যদি ওইটাও যান অনেক বড় আলোচনা হয়ে যাবে। 15 অ্যামেন্ডমেন্ট তো ইতিমধ্যে হাইকোর্ট বাতিল করে দিয়েছে। তো এই রকমের যে জায়গা অসঙ্গতিগুলি আছে, আমাদের রাষ্ট্রের 3টে বিভাগ, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, সেগুলি স্বতন্ত্রভাবে করার জন্য সংস্কারের প্রয়োজন আছে। সেগুলি করে গণতন্ত্র, নির্বাচন এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত করা দরকার। তার সাথে যা যা যায় এবং তার সাথে যেগুলি সিমিলার, সে বিষয়ে নিশ্চয়ই ছাত্র জনতার যে মতামত, সেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন, আবার নাগরিক একটা হয়েছে, নাগরিক কমিটি হয়েছে। তো নাগরিক কমিটি করেছে তারা রাজনীতি সংগঠন করার, তো বা যে কোনো সংগঠন করার সবার অধিকার রয়েছে, তাকে করতে পারে, কিন্তু তাদের ভাবনাটাই শিরোধার্য, এভাবে ভাবা যাবে না। হ্যাঁ, বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠিত রাজনৈতিক দল যারা আছে, তারা কিন্তু জনগণকে রিপ্রেজেন্ট করে, মেজরিটি জনগণকে রিপ্রেজেন্ট করে। তো অতএব এই কাজগুলি হতে হবে ঐক্যমতের ভিত্তিতে, কোনো বিশেষ ব্যক্তির স্বার্থে অথবা বিশেষ ব্যক্তির ভাবনাকে প্রাধান্য দিয়ে হবে না। হ্যাঁ, সেটা জাতীয় স্বার্থ হবে, জাতীয় ঐক্যমতের স্বার্থ হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার আমার মনে হয় সঠিকই বোঝার চেষ্টা করেছেন যে সব রাজনৈতিক দল থাকা দরকার, সব রাজনৈতিক দর্শন থাকা দরকার, তাদের মতামতেরও দরকার আছে। ঘোষণাপত্র অবশ্যই একটা হতে হবে, নিশ্চয়ই সেই ঘোষণাপত্র হতে হবে জাতির বৃহত্তর স্বার্থে। কোনো বিশেষ রাজনৈতিক বা রাজনৈতিক ভাবনার যে গোষ্ঠী আছে তাদের স্বার্থে না। একটা কথা বলে শেষ করব, বক্তৃতা আমি যেটা দেখছিলাম, তারা কথা বলেছে রাজনৈতিক দলের ভাষায়। তারা যদি রাজনীতি করতে চায়, এটা সবার জন্য উন্মুক্ত। তাহলে একটা তারা দলের ঘোষণাপত্র তৈরি করুক, দলের, আমি জাতির ঘোষণাপত্র করবে না। আচ্ছা, তাহলে তারা প্রেশার গ্রুপ হিসেবে থাকুক, তাদের যে ভাবনাগুলি তার মধ্যে ইতিবাচক যা আছে সেগুলি তো রাজনৈতিক দল গ্রহণ করেছে, তাদের সাথে একত্রতাও প্রকাশ করেছে। আবার ধরেন রাজনৈতিক দলগুলি সংস্কারের জন্য আমরা 31 দফা দাবি দিয়েছি, সংস্কার তো সবচেয়ে বেশি আমরা উপলব্ধি করেছি, এবং আমরা শাসনতন্ত্রের সংস্কার বলেছি, রাজনৈতিক দলের সংস্কার বলেছি, সরকার পরিচালনা সংস্কারের কথা বলেছি। তো আমাদের চেয়ে তো কম্প্যাক্ট 31 দফার সংস্কার আর কেউ বলেনি। সেখানে যদি আরো কোনো কিছু অ্যাড করার প্রয়োজন থাকে, নিশ্চয়ই বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএনপি এগুলিকে ইতিবাচকভাবে দেখে। কিন্তু বিএনপির ওখানেই কিছুটা আপত্তি রয়েছে, কারণ আমরা তো আমাদের অভিজ্ঞতা, আমরা যেহেতু বৃহত্তর স্বার্থ বিবেচনা করে রাজনীতি করা হয়, যার জন্য আমাদের যে অভিজ্ঞতা আর আমাদের যে ধারণা, নিশ্চয়ই বৈষম্যবিরোধী ছাত্ররা যারা আছেন, নাগরিক কমিটি যারা আছেন, তাদের ধারণাকে আমি অমূলক বলছি না, তাদের ধারণাও সঠিক আছে, কিন্তু সেটা অ্যাকোমোডেট করতে হবে বৃহত্তর রাজনৈতিক শক্তির সাথে। শরীফ ভাই,
ছাত্ররা তো সবসময় শান্তিপূর্ণ আন্দোলন করেছে, তারা দাবি আদায় করেছে শান্তিপূর্ণ, সবকিছুই তার শান্তিপূর্ণ ছিল। কিন্তু এবারের কর্মসূচি নিয়ে আমরা দেখলাম যে বেশ উদ্বেগ ছিল, উৎকণ্ঠা ছিল, কিন্তু আজকেও শান্তিপূর্ণভাবেই মানে কর্মসূচিটি সমাপ্ত হয়েছে। তো এ ধরনের উদ্বেগ আসলে কেন তৈরি হয়েছিল এবং আজকের কর্মসূচি সম্পর্কে আপনার মূল্যায়ন? ধন্যবাদ। আমি এই বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে কথা বলছি। আমার একটা গল্প মনে পড়ে, যে আমি গল্পটা ছোট একটা গল্প আপনার সামনে দিতে চাচ্ছি। সেটা হলো যে জর্জ বুশ, জুনিয়র বুশ যখন ইরাক আক্রমণ করবেন, তখন জাতির উদ্দেশ্যে উনি একটা ভাষণ দেন এবং ভাষণ দিয়ে বললেন যে আমরা জুন মাসের 1 তারিখে ইরাকে আক্রমণ করব, ইরাকের সরকারের পতন ঘটাবো, 2 লক্ষ মানুষকে আমরা হত্যা করব এবং 3 মাস পরে আমাদের সেনাবাহিনী যখন ফিরবে, ইরাকের জাতীয় পশু ছাগল, আমরা এখান থেকে 100 ছাগল ধরে নিয়ে আসবো। পরের দিন ইরাকের মানে আমেরিকার সমস্ত গণমাধ্যমে আলোচনা শুরু হলো যে কেন ছাগল ধরে আনা হবে, তাদের যে নির্বাচনী প্রতীক দুটো জন্তুর পাশে আবার ছাগল, এটিকে কিভাবে রিহ্যাবিলেট করা হবে। প্রাণী অধিকার নিয়ে যারা কাজ করে তারা বলল যে ছাগলকে নিয়ে আসার তাদের অধিকার ক্ষুণ্ণ না হয়, তারা যেন কোনো রকমের কষ্ট, ইত্যাদি ইত্যাদি আলোচনা হয়ে গেল। অর্থাৎ কেউ জানতে চাইল না যে আপনি কেন 2 লাখ মানুষকে হত্যা করবেন। আমি দেখতে পাচ্ছি এই সময়কালে কিছু কিছু ইস্যু নিয়ে আসা হচ্ছে মূল এজেন্ডাগুলোকে বাইপাস করে, মূল এজেন্ডাগুলোকে পেছনে ঠেলে দিয়ে মানুষের জীবন ধারণের যে অধিকারগুলো আছে, আপনি দ্রব্যমূল্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা থেকে শুরু করে আজকেও টেকনাফ থেকে 27 জন মানুষ অপহরণের শিকার হয়েছে, যখন স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে ছিলেন। উদ্ধার করা হয়েছে। আপনি এরকমের একটা পরিস্থিতিতে উদ্ধার করার আগে তারা এই যে সাহসটা দেখালো, তার অর্থ হচ্ছে সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, রাজনৈতিক অবস্থা টানাপোড়েন আছে, অর্থনীতিতে নানা রকমের সংকট আছে, বিনিয়োগ, অন্যান্য জায়গায় বেকারত্ব, এই জায়গাগুলোকে আপনি যে অ্যাড্রেস করাটা উচিত ছিল। আমাদের শিক্ষার্থীরা গত জুলাই মাস থেকে রাস্তায়, এদেরকে কি ক্লাসে ফেরত পাঠানোর কোনো দরকার নেই? আপনি বলতে পারেন যে হ্যাঁ তারা তো ক্লাস করে, এসে মিছিল করে। তাদের যে মনস্তত্ত্বের উপরে যে প্রভাবটা পড়ছে এর ভেতর থেকে, যে অস্থিরতা দেখা যাচ্ছে, সেখান থেকে তাদেরকে ক্লাসরুমে ফেরত নেওয়া দরকার ছিল। আমি দেখতে পাচ্ছি যে এই আগ্রহের জায়গা, এই আকাঙ্ক্ষার জায়গাটা কম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানের চ্যাম্পিয়ন ছিল, তারা জাতিকে ঐক্যবদ্ধ করেছে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তাদের সেই সার্বজনীনতাটা কিন্তু এখন নেই। কেন নেই? যখন তারা নতুন রাজনৈতিক দলের দিকে যাত্রা শুরু করেছে, নতুন একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠন হতে যাচ্ছে, অথবা তারা মিলে যখন নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, তখন তাদের প্রতি অন্যান্য রাজনৈতিক দলের যে সমর্থনের যে জায়গাটা, তারা তো গত পরশুদিন বলে দিয়েছে তারা রাজনৈতিক দল করবেন না। তারা রাজনৈতিক দল না করলেও তাদের যে মুখপাত্র যারা আছে, সমন্বয়ক যারা আছে, তারা কিন্তু নতুন রাজনৈতিক দল গঠনের মূল ভূমিকাটা তারা পালন করছেন। বিভিন্ন জায়গায় আলোচনাগুলো আসছে, পত্রপত্রিকা আসছে, তারা যেখানে অফিস করছেন সেখান থেকেই কিন্তু এই কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে। সুতরাং এখানে যদি বলা হয় যে আমরা করব না, হ্যাঁ এই প্ল্যাটফর্মটা হয়তো তারা রাখবেন, কিন্তু এই প্ল্যাটফর্মে যারা আছেন তারাই কিন্তু নতুন রাজনৈতিক দল গঠন করে তার ভিতরে যাবেন। সুতরাং তারা যখন নতুন একটা রাজনৈতিক দল গঠন করবেন, তখন নিশ্চয়ই রবিউল ভাই বা রবিউল ভাইদের যারা আছেন, ওই যে সমর্থনটা আগে যেটা ছিল সেই সমর্থনটা থাকবে না, বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক থাকবে। কিন্তু যখন আপনি নতুন একটা রাজনৈতিক দল গঠন করবেন, সেই দলটার প্রতি অন্য রাজনৈতিক দলের কর্মী, যাদের 5 তারিখের পর থেকে তার জুলাই মাস থেকে আগস্ট মাস পর্যন্ত, সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত যে সমর্থনটা ছিল, সেই সমর্থনটা থাকবে না। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে আমি গত কয়েক মাস ধরে দেখতে পাচ্ছি যে ছাত্র নেতাদের ভেতর থেকে একটা অংশ একটা প্যারালাল গভর্নমেন্ট তারা এস্টাবলিশ করেছে। একটা সচিবালয় থেকে একটা সরকার পরিচালিত হচ্ছে, রাজু ভাস্কর্য থেকে আরেকটা সরকার পরিচালিত হচ্ছে। এখান থেকে যে কতগুলো দাবি প্রতিনিয়ত আপনি দেখেন, এই সরকারের কাছে বিভিন্ন সেকশনের মানুষ ক্ষুধা নিবারণের জন্য সরকারের কাছে দাবি তুলেছে, কিন্তু এই যে ছাত্র নেতাদের ম্যাক্সিমাম সময় সরকারকে প্রচণ্ড প্রেশারের মধ্যে যারা ফেলেছে তারা এরা। গত কয়েকদিন ধরে আপনি যেটা দেখছেন যে 31 তারিখ কি হতে যাচ্ছে, সারা দেশে মানুষের যে উদ্বেগ, উৎকণ্ঠা, কেন? কারণ হচ্ছে যে তাদের যে বক্তব্যের যে টোনটা ছিল, যে আমি সংবিধানকে, আজকে তাদের যে ক্লোজিংটা রবিউল ভাই চমৎকার বলেছেন, আমি এটাকে সমর্থন করি।
আপনি এই গণঅভ্যুত্থানের ভেতর থেকে যারা অংশগ্রহণ করেছেন, আমি আবার বলি যে তারা হচ্ছে এই গণঅভ্যুত্থানের ক্লোজিংয়ের যেটা বিজয়ের সময় যে পরিবর্তনটা হয়েছে এর চ্যাম্পিয়ন তারা। আজকে তারা যে দাবিটা করেছে এটি যৌক্তিক, কিন্তু তার আগ পর্যন্ত যে অবস্থানটা ছিল যে সংবিধান মানি না, সংবিধানকে কবর দিয়ে দিব, পায়ের নিচে পিষে ফেলবো, তাহলে রাষ্ট্রকে সংবিধানের বাইরে নিয়ে যাওয়ার একটা প্রবণতা এদের মধ্যে কিন্তু আছে। এর আগে রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে, তারপর এই রকমের যে দাবিগুলো, এর ভেতর থেকে তাদের প্রতি ওই যে প্রত্যাশার যে জায়গাটা, তারা নেতৃত্ব দেবে, এটাই আমাদের আশা ছিল। 165 জন তরুণ সমন্বয়ক, বাংলাদেশের পার্লামেন্টের অর্ধেক সদস্য সংখ্যা, তারও বেশি। এই নতুন নেতৃত্ব এসে আমাদের জাতিকে নেতৃত্ব দেবে। কিন্তু আমরা এই সময়কালে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, আমাদের প্রত্যাশার জায়গা থেকে অনেকটা, আমাকে যদি জিজ্ঞেস করেন, প্রত্যাশার অনেকটা বৈপরীত্য আমি দেখতে পাচ্ছি। আপনাকে এখন ওই মার্চ ফর ইউনিটি, ঐক্যের জন্য আপনাকে মার্চ করতে হচ্ছে, ঐক্যের জন্য আপনাকে 2 দিনের ঢাকায় সম্মেলন করতে হচ্ছে। কেন? আমরা জুলাই আগস্ট মাসের যে ইউনিটিটা হয়েছে, ডান বাম উগ্র মধ্য কে ছিল না, সবাই তো এসেছে। স্টাডি সার্কেল থেকে শুরু করে একেবারে সাধারণ মানুষ পরিবার সহ এসেছে। সেখানে গত 5 মাসে সেই ইউনিটিটা কেন থাকলো না? এখন আপনাকে কেন বলতে হচ্ছে যে আমরা আবার ঐক্যবদ্ধ হতে হবে? এই ভুলটা কোথায়? আমি যেটা দেখছি, আমার অবজারভেশন হচ্ছে এই জায়গাটায় আপনি যখন পর্যায়ক্রমে, আজকে আপনি যদি বলেন, আমি বিএনপির রাজনীতি করি না, কিন্তু পর্যবেক্ষক হিসাবে আমি তো কতগুলো তাদের স্যাক্রিফাইসের জায়গা দেখি। আজকে যে কয়েকটা প্লাকার্ড আপনি ব্যবহার করেছেন, খুবই আপত্তিকর। এখন আপনি বলতে পারেন যে কর্মীরা নিয়ে এসেছে, তো কর্মীরা নিয়ে এসেছে, নেতারা এটি দেখবে না? কি প্লাকার্ড? মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ওবায়দুল কাদেরকে ইন্ডিকেট করে, তাদের নাম ব্যবহার করে, তারপরে হচ্ছে যারা ভোটের দাবি করছে তারা দেশকে দুর্নীতির দিকে আবার নিয়ে যেতে চাচ্ছে। প্লাকার্ডগুলো আছে, সোশ্যাল মিডিয়া আছে, মিডিয়াতে আছে। তো এই জায়গাগুলো তো আপনি যদি এই আচরণগুলো দেখাতে থাকেন, এবং এই যে জমায়েতটা হয়েছে, এখানে তো লাখ লাখ মানুষ আসেনি, কিন্তু শহীদ মিনারের মধ্যে এই যে প্লাকার্ড, এই প্লাকার্ড স্টেজ থেকে দেখা গেছে, সেই প্লাকার্ড আপনি সরিয়ে দেবেন না? আপনার তো এই জায়গাটায় যারা এই আন্দোলনের স্টেক হোল্ডার ছিল, তাদের মধ্যে এই বিভাজন তৈরি করার তো আপনার উচিত হচ্ছে না। এবং এই বিভাজন তৈরি করার ভিতর থেকে আপনি যে ইস্পাত কঠিন ঐক্য হয়েছিল, এবং এই সুবিধাটা ভোগ করবে কারা? যাকে আপনি বিতাড়িত করেছেন, সে তো চায় যে আপনি নানা ভাগে এখন বিভক্ত হয়ে পড়েন, তাহলে তার জন্য সুবিধা হয়। সেই কাজটা আপনি করে দিচ্ছেন, সেটি জ্ঞাতে হোক অজ্ঞাতে হোক। পেছন থেকে আমি শেষ করে দেবো এই জায়গাটায়, আমি দেখতে পাচ্ছি যে পেছন থেকে কেউ যাদেরকে আমরা আসলে গণঅভ্যুত্থানের সময় জানিনি, গত 15 বছরও এদের অনেককেই আমরা চিনি না, নামও শুনিনি, এখন এসে বলছেন তারা এটার মাস্টার মাইন্ড, তারা এটা করেছেন সেটা করেছেন। হ্যাঁ, আপনি করতেই পারেন, কিন্তু জনগণের যে ইউনিটিটা হয়েছে, এই ইউনিটিটা যে এইভাবে ক্রমশই ক্ষতিগ্রস্ত করছেন, রাষ্ট্রকে সংবিধানের বাইরে নিয়ে গিয়ে একটা অরাজক অবস্থা তৈরি করার যে ইন্ধনটা দিচ্ছেন, এটা আমি বন্ধ করা উচিত বলে মনে করি। একটা বিরতি নিয়ে এসি। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে। ফিরছি, আলোচনা যাচ্ছি রবিবার কাছে। রবি ভাই, শরীফ আলোচনা করছিলেন যে 5 আগস্টের পরে যে ধরনের জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সেটা কিছুটা ইউনিটিটা কিছুটা নষ্ট হয়েছে। তো আপনি কি মনে করেন? আর আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, আজকে সমন্বয়করা বলেছেন যে সংস্কার এবং খুনিদের বিচারের আগে কোনো নির্বাচন হবে না। ধন্যবাদ আপনাকে। আবারও শেষের কথাটা বলি, না, নির্বাচন থেমে থাকবে না বিচারের জন্য, সেটি কোনো এক্সকিউজ হতে পারে না। বিচার একটা চলমান প্রক্রিয়া। যারা গণহত্যা করেছে, যারা ফ্যাসিজম কায়েম করেছে, যারা ধরেন গুম করেছে, আনঅথরাইজ কিলিং করেছে, অর্থ পাচার করেছে, দুর্নীতি করেছে, নিশ্চয়ই তাদের বিচার হবে, এবং দ্রুততম সময়ে স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে আন্তর্জাতিক মান বজায় রেখে বিচার হতে হবে। বিচার কিন্তু আপনি যে প্রক্রিয়ায় যখন যেভাবে করেন না কেন, সেই বিচারটা যাতে আন্তর্জাতিক মানসম্মত হয় এবং প্রকৃত দোষীরা যাতে শাস্তি পায়, রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার নেতৃত্ব যারা ছিলেন, তার সুবিধাভোগীও যারা ছিলেন, তাদের বিচার হতে হবে। অন্যায় যারা করেছে বিচার হতেই হবে। এখন বিচার চলাকালে আর নির্বাচন করা যাবে না,
এ কথা যারা বলেন তারা রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থাপনা বোঝেন না। নির্বাচিত সরকার এবং বিচার বিভাগ সম্পূর্ণ ভিন্ন থাকে, স্বাধীনভাবে বিচার করবে। নির্বাচিত সরকার সেই বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করবে, নিশ্চিত করবে, সেটাই হচ্ছে ন্যায্য এবং সেটাই হবে। আর আওয়ামী লীগের বিচার আওয়ামী লীগকে ফেস করতেই হবে, রাজনৈতিক দল হিসেবে করতে হবে এবং তাদের নেতাদের করতে হবে, তারপরে এসে তাদেরকে রাজনীতি বা ভোট করতে হবে, যাই বলেন না কেন। কিন্তু 18 কোটি মানুষ ভোট দিতে পারবে না, ভোটের আয়োজন করা হবে না, একটা অন্তর্বর্তীকালীন সরকার অনির্দিষ্ট টাইম থেকে বিচার কার্যক্রম করবে, তারপর নির্বাচন হবে, সেজন্য তো অভ্যুত্থান হয়নি। অভ্যুত্থান হয়েছে মনে রাখবেন ভোটের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য, গণতন্ত্রের জন্য, জনগণের শাসন এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে। বিচারটাও তো শেষ হতে হবে, বিচারটা শেষ হবে, বিচার চলমান প্রক্রিয়া, বিচার হবেই, দ্রুততম সময় করা উচিত, আইনি বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে করতে হবে, এটা তো করতে হবে আপনাকে বিচার। কিন্তু বিচার এবং একটা প্রক্রিয়া আর হচ্ছে নির্বাচন একটা প্রক্রিয়া, ভোটাধিকার আরেকটা প্রক্রিয়া, চলমান থাকবে। হ্যাঁ, ভোটের আগে কিছু সংস্কারের প্রয়োজন আছে, এই সব রাজনৈতিক দল একমত হয়েছে এবং আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সে ব্যাপারে সবাই সহযোগিতা করতে চেয়েছে যে আমাদের অতি প্রয়োজনীয় কিছু সংস্কার আছে একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অন্তরায়, যে সংস্কারগুলি না করলে গ্রহণযোগ্য নির্বাচন বাধাগ্রস্ত হয়, সেটা একান্তই দরকার। তারপর কিছু জাতীয় ইস্যুতে, অর্থাৎ আমাদের শাসনতন্ত্র বা ধরেন আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনার যে 3টি বিভাগ, সেই সমস্ত জায়গা স্বতন্ত্র করবার জন্য কিছু সংস্কার প্রয়োজন আছে, সে ব্যাপারে জাতীয় ঐক্যবদ্ধ হবে, একমত হবে। তারপর নির্বাচিত সরকার ধাপে ধাপে সেগুলি করবে। জনসমস্যা আছে মানে সংস্কার আছে, জনসমস্যা আছে মানে তার সমাধানের জন্য প্রয়োজনীয় সংস্কারের প্রয়োজন আছে। সেটা একটা রাষ্ট্র ব্যবস্থাপনায় সবসময় চলমান থাকে। পৃথিবীতে সভ্য এবং প্রতিষ্ঠিত রাষ্ট্র যেগুলি, যেটা গণতন্ত্র বলেন, অর্থনৈতিক উন্নতি বলেন, অবকাঠামোগত উন্নতি বলেন, পৃথিবীতে যেখানে হয়েছে সেটা 200-100 বছর লেগে লেগে ধাপে ধাপে সেটা হয়েছে, সেটা চলমান, সেটা বাংলাদেশ চলবে। বাংলাদেশ যদি আপনি বলেন যে জুলাইয়ে নতুন করে জন্ম নিয়েছে, 24-এ মানলাম, সেই বাংলাদেশ হবে সমৃদ্ধির বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ, সেটা যাত্রা শুরু হবে এবং সেই প্রক্রিয়া চলবে। এবং যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, 5 বছর পর যদি তাকে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে হয়, তাকে এই সংস্কার এবং এই উন্নয়ন ধরে অব্যাহত রাখতে হবে, জন আকাঙ্ক্ষা ধারণ করে তাকে রাজনীতি করতে হবে, রাষ্ট্র ব্যবস্থাপনা করতে হবে। এটাই হচ্ছে গণতন্ত্র, এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য এবং মূল মন্ত্র। সে জায়গায় তো আপনার সবাই একমত হতে হবে। এখন আরেকটা কথা আপনি বলছিলেন যেটা যে প্রথম প্রশ্নটা আমার মনে হয় যে আমি মিস করলাম কিনা আমি ঠিক জানি না, স্বেচ্ছাচারিতা আপনার যেটাকে বলা হয় মানসিকতা পরিহার করতে হবে। বিচ্ছিন্নভাবে যে কোনো দাবি যে কোনো সময় জোরালো হয়ে বাধ্য করা, চাপ প্রয়োগ করা, সেটা করলে যেটা হবে, আমাদের ছাত্র ভাইয়েরা যে ত্যাগ স্বীকার করেছেন, যে নেতৃত্ব দিয়েছেন, যে সার্বজনীন শ্রদ্ধার পাত্র হয়েছেন, যে একটা নিরপেক্ষ প্রেসার গ্রুপ হিসেবে মানুষ যেভাবে তাদেরকে দেখতে চায়, সেই জায়গাটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং ক্ষতিগ্রস্ত হলে হবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেশ এবং জাতীয় ক্ষতিগ্রস্ত হয়। তো সেইটা তাদেরকে মাথায় রেখে আমার মনে হয় ভালো। আর যদি রাজনীতি করতে চান, রাজনীতির ভাষায় কথা বলবেন, কোনো দ্বিমত নাই। মার্চ ফর ইউনিটি তার মানেটা কি? এখন কি আমরা মনে করব যে সমন্বয়ক যারা আছেন বা ছাত্ররা যারা নেতৃত্ব দিচ্ছিলেন সেখানে ইউনিটির প্রয়োজন হয়েছে? আপনি তো গত 3 দিনের একবার রিভার্স করলেন, কারণ আপনি যে ঘোষণাপত্র চেয়েছিলেন সে জায়গা থেকে তো আপনাকে সম্পূর্ণভাবে, আমি বক্তৃতার মধ্যেও কাউকে শুনলাম না যে তার নিয়ে একটা কথা বলতে। বলছে যে এটা প্রাথমিক বিজয়, আপনার সরকার যেহেতু এটা করবে না, সরকার তবে এও বলেছে যে আপনার জাতীয় ঐক্যমতের ভিত্তিতে করবে। এবং তারা কোন প্রক্রিয়া, তারা এবং বলেছে যে সংবিধান, আমি যতটা জেনেছি যে সংবিধান সম্পূর্ণ পরিবর্তন রাখা করবেন না, তারা করবেন না। আবার ধরুন কোনো রাজনৈতিক দলকে অবাঞ্ছিত করা, তাদেরকে রাজনীতিতে নিষিদ্ধ করা, সে বিষয়টাও বাংলাদেশের মানুষ এবং আমাদের গণতন্ত্র মানা যে সমস্ত বন্ধু রাষ্ট্র আছে, সাহায্য সংস্থারা আছে, তারা চায় বাংলাদেশের সব রাজনৈতিক মতটা আপনার অবাধে রাজনীতি চর্চা করুক, অথবা ধরেন রাজনৈতিক দর্শনটা যার যার মতো করে সে করুক, আপনার চর্চার মধ্যে থাকুক এবং মানুষ সেখান থেকে গ্রহণ করে নিক কোন রাজনৈতিক দর্শনটা তার পছন্দের বা রাষ্ট্র ব্যবস্থাপনায় উপযুক্ত। এটা এটা সবাই চাইবে। তবে এটা আবার সবাই চাইছে যে একটা ফ্যাসিজম হলে, প্রতিষ্ঠিত হলে, সেই সরকারটির বিদায় হলে নিশ্চয়ই তার উপযুক্ত বিচার হওয়া দরকার। অর্থাৎ ট্রায়াল ফেস করে আওয়ামী লীগ রাজনীতি করবে, নির্বাচন করবে, সেটা ব্যাপারে সব জাতি একমত, সেখানে তো কোনো দ্বিমত নাই। কিন্তু আপনি সংবিধান মানবেন না, আপনার পছন্দ না অন্য রাজনৈতিক দল মানবেন না,
যে রাজনৈতিক করবে সেটা আপনার পছন্দ হতে হবে, রাজনীতির প্রতি অনীহা থাকবে, রাজনীতিকে আপনি নিগৃহীত করতে চাইবেন, আর আপনারা একটা মুষ্টিমেয় টেবিল টকে বসে যা যা ভালো মনে করবেন তাই জাতির জন্য শিরোধার্য, এভাবে বললে এদেশে চলবে না। আর এইভাবে ভাবার জন্য এদেশ তৈরি হয় নাই, এভাবে ভাবার জন্য এই আপনার গণ অভ্যুত্থান হয়নি। শরীফ ভাই, আপনার কাছে যাচ্ছি, সেটি হচ্ছে যে তারা সমন্বয়করা বলেছেন যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে ম্যান্ডেট নিয়ে সংবিধান প্রণয়ন করা হবে। এটা একটি বিষয়। আর একটি বিষয় হচ্ছে যে আমার কাছে আপনার কাছে আপনার প্রশ্নটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আমলাতন্ত্র থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে নানা ধরনের আন্দোলন বিভিন্ন সময় হচ্ছে বা এখনো হচ্ছে, তো সেগুলিকে আপনার মানে প্রেসারে রাখতেই কি আবার ছাত্ররা এই মার্চ ফর ইউনিটি পালন করলো কিনা? প্রথম জায়গাটা হলো যে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি মানুষের জীবনের বহু সংকটগুলোকে তারা খুব পরিকল্পিতভাবে পেছনে নিয়ে যাচ্ছে। কতগুলো ইস্যু নিয়ে আসছে, যে ইস্যুগুলো বিশ্ববিদ্যালয় স্টাডি সার্কেলের ইস্যু, কতগুলো ইস্যু সামনে নিয়ে আসা হচ্ছে যে ইস্যুগুলো মধ্যবিত্তের ড্রয়িং রুমের আলোচনার ইস্যু। মানুষের জীবনের যে সংকটগুলো, সেই সংকটগুলো আলোচনায় নেই। তারা একটা নতুন রাজনৈতিক দল গঠন করতে চায় এবং আমার যেটা ধারণা তারা একটা সময় নিতে চায়, এবং শুধুমাত্র তারাই যে এটার পেছনে আছে আমি সেটি মনে করি না, এর বাইরেও কেউ কেউ আছে যারা দীর্ঘ সময় পেলে তাদেরকে নিজেদেরকে গুছিয়ে নেবে এবং তাদের মনের মতন করে একটা নির্বাচনে তারা অংশগ্রহণ করবে, এই ধরনের একটা প্রবণতা আছে। এবং সেই প্রবণতাটাকে এস্টাবলিশ করার জন্য তারা এই যে কখনো কখনো হঠাৎ করে বিভিন্ন রকমের দাবিগুলো নিয়ে আসা, যেমন আজকে যেটা শুনলাম যেটা পরবর্তী নির্বাচনটা হবে গণপরিষদ নির্বাচন, শুধুমাত্র পার্লামেন্ট ওই যে নতুন সংবিধান প্রণয়ন করবে। তো এটি তাদের ইচ্ছাকৃত, এবং আমি ধারণা করি যে এই বক্তব্যগুলো পরিস্থিতিকে ক্রমশই জটিল করে দেওয়া। বাংলাদেশ যে একটা নির্বাচনী ব্যবস্থায় ফিরে আসার যে আকাঙ্ক্ষা, আপনি যদি খেয়াল করেন, জিজ্ঞেস করেন এই যে গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের ছাত্র নেতাদের একটা অংশ কারা, যারা একসময় ছাত্রলীগ করেছে, ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচন করে নির্বাচিত হয়েছে, যারা শেখ হাসিনার সাথে ছবি তুলে পোস্ট করেছে এবং তার চেহারার মধ্যে মায়ের মুখচ্ছবি দেখেছে, এই কথা পর্যন্ত বলেছে, তারা এসে এখন ওই যে আওয়ামী লীগকে এটা করবো সেটা করবো। হ্যাঁ, আওয়ামী লীগকে আপনি বিচার করতেই পারেন, আওয়ামী লীগকে আপনি বিচার করবেন, আওয়ামী লীগের যারা অপরাধী তাদেরকে বিচার করবেন, কিন্তু আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হতে পারবে না, এটা বলার কোনো অধিকার আপনার নেই। এই গণ অভ্যুত্থানের যে এজেন্ডাগুলো ছিল, এই এজেন্ডার মধ্যে এই জিনিসগুলো কিছুই ছিল না। 99% মানুষ এই নির্বাচনে অংশগ্রহণ করেছে শেখ হাসিনাকে বিদায় করবে, সে তার ভোটের অধিকারটা ফিরে পাবে সেই কারণে। 99% মানুষ, শ্রেণী পেশা বলেন, অন্য জায়গায় বলেন। আপনি এরশাদের বিরুদ্ধে 9 বছর আন্দোলন হয়েছে, 83 14 ফেব্রুয়ারিতে আন্দোলন শুরু, অনেকে শহীদ হয়েছে। 90 সালে এসে ছাত্র নেতাদের সর্বদলীয় ছাত্র ঐক্য এরশাদের পতন ঘটিয়েছে। আপনি 90 সালের ছাত্র আন্দোলনের যে নেতা যারা ছিল তাদের কাছে জিজ্ঞেস করবেন, তারা কেউই 83 মধ্যই ফেব্রুয়ারিতে যারা শহীদ হয়েছে তাদেরকে ডিজন করেন না। কিন্তু এই ছাত্র নেতারা কথায় কথায় এর আগের যারা আছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, শহীদ হয়েছেন, গুম হয়েছেন, তাদের কারো কোনো রিকগনিশন তাদের বক্তব্যের মধ্যে শুনবেন না। তারা নিজেরাই সবকিছু করেছেন। হ্যাঁ, আমরা তো এটা স্বীকার করি যে তারা নেতৃত্ব দিয়েছেন, কিন্তু এই আন্দোলনে ওই যে শিশুটির কথা বললাম তার কন্ট্রিবিউশন নেই, আপনি সেটা স্বীকার করবেন না। ওই যে সাগর রুনি যারা মারা গেল তার কন্ট্রিবিউশন নেই। এই হত্যাকাণ্ডের ভেতর থেকে তো শেখ হাসিনা যে খুনিদের বিচার করে না, এটি এস্টাবলিশ করেছে সাগর রুনির হত্যাকাণ্ডের ভেতর থেকে, করেছে না? যে কুমিল্লা ক্যান্টনমেন্টের তনু হত্যার বিচার হয়নি, এটি তো এস্টাবলিশ করেছে যে শেখ হাসিনার শাসনামলে দুর্বল মানুষের জন্য বিচারের পথ বন্ধ হয়ে গিয়েছিল, মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। তো এই জিনিসগুলোকে আপনি অস্বীকার করছেন। এই যে আলোচনাগুলো নানা রকমের ইস্যুতে টেনে আনার উদ্দেশ্যটা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে তারা কিছুদিন আগে যেটা দেখেছেন যে কাউন্সিলরদেরকে ডেকে এনে এবং একটা মানে মন গড়া একটা ব্যাখ্যা দিয়েছেন যে যারা কাউন্সিলর হয়েছে এরা তো কেউ আওয়ামী লীগ থেকে হয়নি, এরা স্বতন্ত্র হয়েছে। তো এই স্বতন্ত্র যারা হয়েছে তারা তো এই প্রসেসের বৈধতা দিয়েছে। আপনি যদি জাতীয় পার্টিকে স্বৈরাচারের দোসর বলেন যে সে নির্বাচনে অংশগ্রহণ করে বৈধতা দিয়েছে, তাহলে এই কাউন্সিলররাও তো নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনে বৈধতা দিয়েছে, এবং তারা তো কাউন্সিলর হিসাবেই আপনি তাদেরকে ডাকছেন।
যে ত্রুটিযুক্ত বা বৈধতা দেওয়ার যে নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে, আপনি একটা শহরে গিয়ে তো সাধারণ মানুষের ভেতর থেকে তাদেরকে ডাকছেন না, এই কাউন্সিলরদেরকে। তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, বিজয়ী হয়েছে, তাদেরকে বেছে বের করছেন। অর্থাৎ আমি যেটা দেখতে পাচ্ছি যে খুব ভুল পথে এবং কখনো কখনো তারা শক্তি প্রয়োগ করে, জবরদস্তি করে কতগুলো আদায় করে নিতে চাচ্ছে সরকারের কাছ থেকে। এই সরকারকে মনে রাখতে হবে, বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো এই সরকারকে যে সহযোগিতাটা করেছে, বাংলাদেশের কোনো সরকার এত সহযোগিতাটা পায়নি। সুতরাং তারা যা খুশি তাই বলবে এবং সরকার সেটি মেনে নেবে, তাহলে ওই যে 90 যে স্পিরিটটা, গণ অভ্যুত্থানের স্পিরিটটা এবং আকাঙ্ক্ষার যে রাষ্ট্রটা, সেটি বিপথে চলে যাবে। রবি, আপনার কাছে আসছি, সেটা হচ্ছে যে গণপরিষদ নির্বাচনের কথা বলছিলাম, যে মানুষের চাওয়া হচ্ছে সংসদ নির্বাচন, আর আজকে বলা হচ্ছে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে ম্যান্ডেট নিয়ে সংবিধান প্রণয়ন। তো দুটো কি বিপরীতমুখী নাকি মানে একই সূত্রে? মানুষ যা চায়, জনগণ চায় তাই হবে। যারা স্বপ্ন দেখছেন বাংলাদেশকে তার সহজাত ট্রাকের বাইরে নিয়ে গিয়ে একটা বিচ্ছিন্ন বা বিতর্কিত রাষ্ট্র বা ঝুঁকিপূর্ণ রাষ্ট্রতে ফেলে দেওয়ার জন্য, আন্তর্জাতিক কমিউনিটি থেকে বিচ্ছিন্ন করে আপনি গ্লোবাল পলিটিক্স, গ্লোবাল অ্যাসিস্ট্যান্স থেকে বিচ্ছিন্ন করে দিতে যারা চাচ্ছেন, মানে যেভাবে বলছেন, তাতে বিচ্ছিন্ন হবে এবং এই দায় তাদেরকে নিতে হবে। বাংলাদেশের জনগণকে তার অবাধ রায়ের ভিত্তিতে ঠিক করে দিতে হবে দেশ কিভাবে চলবে, আর কে তাদের নেতৃত্ব দেবে, কে তাদের শাসনভারের দায়িত্ব নেবে, এটা আপনাকে অবাধে করে দিতে হবে। কোনো ব্যক্তি বিশেষের বা গোষ্ঠী বিশেষের আকাঙ্ক্ষা, চিন্তা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না, দায়বদ্ধ থেকে প্রতিষ্ঠিত করতে হবে। গণপরিষদ নির্বাচন কেন মেনে নিতে পারছেন না বা তাদের একমত নন কেন? এটা পুরো প্রয়োজন নেই, এটা অলিক কল্পনা। একটা দেশের সংবিধান আছে, একটা দেশের পার্লামেন্ট কার্যকর আছে, এক দেশের মানুষ ভোটের ভিত্তিতে তার জনপ্রতিনিধি নির্বাচিত করে তাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা পার্লামেন্ট কার্যকর রেখেছে। ঠিক আছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজন হয়েছে কারণ একটা ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সীমাবদ্ধতা রয়েছে। আচ্ছা, সেই সীমাবদ্ধতা এবং কিছু দায়িত্ব আছে, সে দায়িত্ব এবং দায়িত্বের সীমাবদ্ধতা মেনে নিয়ে আপনাকে রাষ্ট্র ব্যবস্থাপনা করতে হবে। এবং যারা রাজনৈতিক দল অথবা রাজনৈতিক দলের বাইরে যারা এখন ছাত্র জনতার শক্তি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন বলেন, নাগরিক কমিটি বলেন, যেগুলি মানে আছে, যারা বাংলাদেশকে একটু মানে যেটা পরিবর্তিত বাংলাদেশে রূপান্তরিত করতে চান বা দেখতে চান, তাদেরকেও কিন্তু এই জন আকাঙ্ক্ষা ধারণ করে কথা বলতে হবে। আর সেটা যদি না হয়, আমার ধারণা হচ্ছে আমাদের বড় ক্ষতি হয়ে যেতে পারে, আমাদের বড় অর্জনটা নস্যাৎ হয়ে যেতে পারে। আমরা কিন্তু নতুন করে ভাবতে শিখছি, নতুন করে স্বপ্ন দেখছি যে আমরা একটা জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব। আমরা তাদের রাজনৈতিক দলগুলির মধ্যে একটা অনুশোচনা তৈরি হয়েছে, একটা সেলফ কারেকশন, মানে নিজেরা বেশ কিছু পরিবর্তনের জায়গা থেকে সব রাজনৈতিক দল আমি দেখছি এগিয়ে আসছে, সেটা যেন নস্যাৎ না হয়ে যায় কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিশেষের একরোখা মনোভাবের কারণে বা চাপিয়ে দেওয়া মনোভাবের কারণে, অথবা তারা যা ভাবে, তারা যা বলে তাই শিরোধার্য। এই ভাবনাটা কিন্তু জাতির বড় ক্ষতি করে ফেলতে পারে। আমার বিশ্বাস যে তরুণ ছাত্র সমাজের যে ভাইয়েরা আছেন, তারা স্যাক্রিফাইস করেছেন, তাদের এখনো পর্যন্ত চিন্তাগুলিকে আমি ইতিবাচকভাবে মনে করি, ইতিবাচকই মনে করি, কিন্তু তাদের সীমাবদ্ধতা এবং দেশের সীমাবদ্ধতা, রাজনৈতিক দলগুলির করণীয় এবং একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ পতিত হয়েছে, বিধ্বস্ত হয়েছে বা ফ্যাসিবাদ কায়েম করেছে বিধায়, যারা ফ্যাসিবাদ থেকে উত্তরণের জন্য 17 বছর সংগ্রাম করলো, স্যাক্রিফাইস করলো, তাদেরকে এক করে যাতে না দেখে। আমাদের রাজনীতির প্রতি অনীহা রাখা যাবে না, অবজ্ঞা, অনীহা এটা না রেখে কিন্তু আপনাকে সহযোগিতা করতে হবে। আরেকটা কথা উনি বলছিলেন যে বিতর্কিত নির্বাচন বা একপেশে নির্বাচন, যাদেরকে জয়ী দেখানো হয়েছে তাদেরকে কাউন্সিলর হিসেবে ট্রিট করা মানে তো নির্বাচনকে বৈধ দেওয়া। ওটা তো নির্বাচন না, এটা কি হয়েছে। এখন আপনি বলছেন আওয়ামী লীগ না করলে সে কাউন্সিলর হবে। তো এভাবে ভাবলে আমাদের বৃহত্তর স্বার্থ, বৃহত্তর লক্ষ্য ক্ষতিগ্রস্ত হয়। আমি আশা করি যে ছাত্র বন্ধুরা যারা আছেন তারা এই বিষয়ে একটু মনোযোগী হবেন। আবেগ, রাগ, বিরাগ, ক্ষোভ, এটা কিন্তু রাজনীতিতে স্থান না। বৃহত্তর স্বার্থে এগুলিকে স্যাক্রিফাইস করে কিন্তু
এগোতে হয়। এটাই গণতন্ত্রের সৌন্দর্য, এটাই হচ্ছে ভিন্ন মত প্রকাশের সৌন্দর্য। আমরা অনেকভাবে বলবো কিন্তু জাতীয় স্বার্থে আমরা একমত হব, যেটা বাস্তবিকভাবে সম্ভব সেটার পাশে থাকবো, কোনো মানে আবেগ রাগ বিরাগের বশীভূত হব না। এই বিষয়ে এটা স্মরণ রেখে যদি আমরা মনে হয় সবাই ঐক্যবদ্ধভাবে জাতীয় ঐক্য যেভাবে তৈরি হয়েছিল সেটা অব্যাহত রেখে আগামী দিনে বাংলাদেশ নিয়ে ভাবি, নিশ্চয়ই মানুষ সুসংবাদ পাবে। শরীফ, আপনার কাছে জানতে চাচ্ছি যে গণপরিষদ নির্বাচন যেটা, এটা বাংলাদেশের ইতিহাসে কয়বার হয়েছিল বা তার প্রেক্ষাপট কি ছিল? এই প্রেক্ষাপট আর বর্তমান প্রেক্ষাপট কি এক কিনা? আচ্ছা, তার সাথে আমরা একটু যুক্ত করে দিই। সরকার কতগুলো কমিশন করেছে, তাই তো? সংবিধান সংশোধনের জন্য একটা কমিশন করেছে। এই যে বক্তব্যগুলো আপনি শহীদ মিনারে এনে দিচ্ছেন, 2 দিন পর পর একটা উত্তেজনা তৈরি করছেন, এই প্রস্তাবগুলো আপনি তো ওই কমিশনের কাছে দিতে পারেন, সেই সুযোগ তো আছে, এবং এদের সাথে এদের সম্পর্ক তো ভালো। তাহলে সেইখানে না দিয়ে রাস্তায় আপনি প্রতিনিয়ত এই যে দাবিগুলো তুলছেন, তার অর্থ হলো হয় ওই কমিশনের প্রতি আপনার আস্থা নেই, অথবা আপনি একটা আর্টিফিশিয়াল টেনশন ক্রিয়েট করে রাখা এবং সবসময় চোয়াল শক্ত করে কথা বলার ভেতর থেকে আপনি আপনার শক্তিটা প্রদর্শন করতে যাচ্ছেন। গত কয়েক মাসে যে আলাপ আলোচনাগুলো হচ্ছে আমরা তো শুনি, নানা রকমের নতুন নতুন এজেন্ডা আপনি এখানে ইন্ট্রোডিউস করেছেন, যেগুলোর কোনো প্রয়োজন ছিল না। রাজনৈতিক দলগুলোর মধ্যে তাদেরকে আক্রমণ করা, তাদেরকে ছোট করা, হেয় করা, এই প্রবণতাগুলোর থেকে বেরিয়ে আসা দরকার। বাংলাদেশের সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ হয়েছিল, কিন্তু তার প্রেক্ষাপট তো এখন না। আমি তো নতুন সংবিধান করছি না। আপনার এখানে যারা বক্তব্য দিতে চাচ্ছে যে একটা বিপ্লব করেছেন, সব কিছুকে আপনি ডিস্ট্রয় করে দিয়ে নতুন করে যাত্রা শুরু করবেন, যদি সেটি হয়, আপনি যে উপদেষ্টারা পতাকা নিয়ে ঘুরছেন, আপনি তো শপথ করেছেন সংবিধান ধরে, তাহলে এখানে এসে কেন বলছেন যে এই সংবিধান আমি ছুঁড়ে ফেলে দিব? তাহলে আপনি প্রথমে ওই জায়গার থেকে উপদেষ্টা হিসাবে আপনি পদত্যাগ করেন। আপনি যে সংবিধান ছুঁয়ে শপথ করে উপদেষ্টা হয়েছেন, পতাকাওয়ালা গাড়ি নিয়ে ঘুরছেন, তার বেসিসটা কি? ওই সংবিধান তো। তাহলে ওই সংবিধান যদি আপনি না মানেন, আপনি শহীদ মিনারে এসে যদি বলেন যে আমি ওই সংবিধান মানি না, তাহলে কালকে থেকে আপনার সচিবালয় যাওয়ার প্রয়োজন নেই। আপনার এই যে স্ববিরোধিতা, আপনার এই যে দ্বিমুখিতা, এগুলোই হচ্ছে নতুন নতুন করে প্রশ্ন তৈরি করছে। আমি যেটা স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের আগে কিন্তু এই সাউথ এশিয়ায় আরেকটা ঘটনা ঘটেছে, শ্রীলঙ্কায়। আপনি দেখেন 1-1.5 বছরের মধ্যে তারা তাদের ইকোনমিতে, তাদের রাজনীতিতে, তাদের সমাজে একটা ইতিবাচক পরিবর্তন কিন্তু তারা নিয়ে এসেছে। অথচ আমাদের এখানে গত এত বড় একটা পরিবর্তনের পরে আমাদেরকে কেন প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে আপনাকে এই সমাবেশ, সেই সমাবেশ, এখানে রাস্তা অবরোধ, শহীদ মিনারে অবরোধ, এটাকে আপনাকে কেন করতে হবে? আপনি দেখেন বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতিদিন বেলা 3টার পরে বিশ্ববিদ্যালয় এলাকায় একটা মানে অরাজক অবস্থা তৈরি হয়ে যায়। মানুষের কি অবর্ণনীয় দুর্ভোগ। সিদ্ধান্তটা কে নিল? তারা নিয়েছে। তারা এতগুলো বিষয় নিয়ে কথা বলে, এই বিষয়টি তাদের চোখে কেন পড়ে না যে বিশ্ববিদ্যালয়ের আশপাশ অচল হয়ে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে কোনো মানুষ ঢুকতে পারবে না? এটা তো ক্যান্টনমেন্ট না, এটা তো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়। আপনি সেখান থেকে কেউ ঢুকতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের ভেতরের সমস্ত সড়কগুলো সিটি কর্পোরেশনের, এটা পাবলিক প্রপার্টি, আপনি সেখান থেকে ঢুকতে দেবেন না। অর্থাৎ আপনি একের পর এক যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, এর ভেতর থেকে ওই যে বললাম সম্ভাবনার যে জায়গাগুলো, 165 জন ছাত্রনেতা এই জাতিকে নেতৃত্ব দেওয়ার কথা, কেন আপনাকে নিয়ে এখন কথা বলতে হচ্ছে? এই রকমের বিতর্কিত সিদ্ধান্তগুলো নেওয়ার কারণে। আপনি যদি 20 সেকেন্ডে কিছু বলতে চান আমরা শেষ পর্যন্ত। মানে আমি বলতে চাচ্ছি যে ভিন্ন মত তো আছে, ভিন্ন পথও থাকবে, কিন্তু লক্ষ্যটা যেন এক হয়। লক্ষ্যটা কিন্তু অনেক চ্যালেঞ্জিংও বটে, কারণ এখনো মনে হচ্ছে যে আওয়ামী লীগের একটা বডি পরিবর্তন হয়েছে বা অদৃশ্য হয়েছে মাত্র, কিন্তু সেই তাদের যে সমর্থক, শুভানুধ্যায়ী, তাদের সুবিধাভোগী এবং তাদের রাজনৈতিক দর্শনের সাথে যে সমস্ত মেধা বা যোগ্যতা সম্পন্ন মানুষ তারা কিন্তু রয়েছে, দেশের মধ্যেও আছে, প্রতিবেশী হিসাবেও আছে, আর আপনার বিশ্ব পরিমণ্ডলেও আছে। এ ধরনের অস্থিরতা চলতে থাকলে কি যারা স্বৈরাচারের দোষরা কি আবারও উৎসাহিত হবে, নতুন শক্তি পাবে, আবার তাদের একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে প্রত্যক্ষভাবে এই সমস্ত অরাজকতা এবং যে লক্ষ্য নিয়ে আমরা একটা গণ অভ্যুত্থান করলাম, সেই লক্ষ্য অর্জনে আমাদেরকে তারা বাধা সৃষ্টি করতে পারবে এবং ব্যর্থ করে দিতে পারে। অতএব আমরা চিন্তার ভিন্নতা থাকতেই পারে,
এবং পর্যায়ক্রমে সেগুলি গুরুত্বও পেতে পারে, অ্যাকোমোডেটও করা যেতে পারে, কিন্তু লক্ষ্য যেটা রয়েছে যে গণতন্ত্র, সুশাসন, একটা কার্যকর সরকার, জবাবদিহিমূলক সরকার, জনগণের সরকার, সেটা দরকার, সেটা যেন হয়। শরীফ ভাই, আপনি 20 সেকেন্ডে শেষ করে দিবেন। আমাদের এই যে পরিবর্তনটায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সাধারণ মানুষ। আমরা দেখতে পাচ্ছি সেই সাধারণ মানুষকে আলোচনার বাইরে নিয়ে যাওয়া। আপনি শহরে বসে ইউনিটির কথা বলছে সব কোট টাই প্যান্ট পরা লোকজন, কিন্তু সেখানে গরিব মানুষ, সাধারণ মানুষ, প্রান্তিক মানুষের অংশগ্রহণটা নেই। আমরা রাজনীতির পাশাপাশি আমাদের ইকোনমিকেও অ্যাড্রেস করতে হবে, কারণ মানুষের জীবনের যে সংকটগুলো, মানুষের জীবনের যে কষ্ট দুঃখগুলো আপনি যদি অ্যাড্রেস না করেন, আপনার কোনো পরিবর্তন সাস্টেনেবল হবে না, টেকসই হবে না, মানুষ গ্রহণ করবে না। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।